হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি বেসিক জিওমেট্রি লেভেল 3 নিয়ে আলোচনা করব। তো এই লেভেলটি আমি কোণ নিয়ে সাজিয়েছি। এই কোণ বা অ্যাঙ্গেলসের একটি পার্ট অলরেডি আমি আলোচনা করেছি। তো তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই উপকৃত হয়েছো, আর যারা এখনও দেখোনি তাদের জন্য আই বাটনে সাজেস্টেড হিসেবে এবং প্লেলিস্টে ও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে নিবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। তো আজকের পাঠে আমরা আলোচনা করব কোণসমূহকে জোড়ার ভিত্তিতে যে কয় ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো নিয়ে। তো চলো শুরু করি। তো ভিউয়ার্স, আমরা যে কোণকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মানের ভিত্তিতে আর একটা জোড়ার ভিত্তিতে। তো মানের ভিত্তিতে কোণসমূহ নিয়ে পার্ট 1-এ আলোচনা করেছি। তো আজকের আলোচনার বিষয় থাকবে জোড়ার ভিত্তিতে কোণসমূহকে নিয়ে। তো একে একে এই কোণগুলোকে আমরা আলোচনা করব একটি মাত্র চিত্রের মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তাহলে ভিডিও দেখা শেষে অবশ্যই অনেক কিছু জানতে পারবে। তো চলো আজকের পাঠে যাওয়া যাক। তো চলো আমরা বিপ্রতীপ কোণ নিয়ে প্রথমে শুরু করব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো শুরু করি। তো এই যে চিত্রটি আমরা লক্ষ্য করতে পারছি, এখানে দুইটা রেখাংশ আরেকটা রেখাংশ ছেদ করেছে। এবি একটা রেখাংশ আর সিডি একটা রেখাংশ, এরা আছে কি অবস্থায়? তো তোমরা লক্ষ্য করতে পারছো এখানে এবি এবং সিডি দুইটা পরস্পর সমান্তরাল রেখাংশ। এই রেখাংশ দ্বয়কে ইএফ রেখাংশ ছেদ করেছে, অর্থাৎ ইএফ হচ্ছে একটা ছেদক। তো ছেদকটা এবি রেখাংশকে এই বিন্দুতে এবং সিডি রেখাংশকে এই বিন্দুতে ছেদ করেছে। তো এই ছেদ বিন্দুতে চারটা করে কোণ উৎপন্ন হয়েছে। এই একটা কোণ আমরা এটাকে এক ধরে নিলাম, 2, 3, 4, ঠিক আছে। আর এটাকে ধরলাম 5, এটাকে 6, এটাকে 7, এটাকে 8। তো এবি এবং সিডি সমান্তরাল রেখাংশ দ্বয়কে ইএফ রেখা যদি ছেদ করে তাহলে তাদের ছেদ বিন্দুতে মোট 8টি কোণ উৎপন্ন হয়। তো এই কোণগুলোর মাধ্যমেই আমি আমার আজকের যে আলোচ্য বিষয় 7টি কোণ আছে এই কোণগুলোকে প্রকাশ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আলোচনা নিয়ে আসব বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণ আসলে কি? নামের সাথেই এর একটা পরিচয় পাওয়া যায়। বিপ্রতীপ অর্থাৎ আমরা এটাকে এমন এক জোড়া কোণকে চিন্তা করব যে যারা পরস্পর বিপরীত পার্শ্বে অবস্থান করবে। অর্থাৎ আমরা একটা চিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি। যেমন এই দুইটা রেখা আমরা নিলাম, এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করল, ঠিক আছে। তাহলে এইখানে এই যে 1, 2, 3, 4 এই চারটা কোণ উৎপন্ন হয়েছে। আমরা যদি ভালো করে খেয়াল করি এখানেও কিন্তু সেই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এবি এবং ইএফ রেখা যখন ছেদ করেছে এই বিন্দুতে তখন এই চারটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকেই আলোচনা করব, তবে আলাদাভাবে আমরা এঁকে নিলাম। তো আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা কিভাবে সাজাতে পারি? যখন দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন ছেদ বিন্দুতে সরলরেখাদ্বয়ের বিপরীত পার্শ্বে যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে আরেকটির বিপ্রতীপ কোণ বলে। অর্থাৎ এই যে দুইটা সরলরেখা ছেদ করছে এই বিন্দুতে, তাহলে এদের বিপরীত পার্শ্বে অর্থাৎ এই 1 যে কোণটা আছে 3 হচ্ছে তার বিপরীত পার্শ্বে, আবার 2 যে পার্শ্বে আছে 4 হচ্ছে তার বিপরীত পার্শ্বে। তাহলে 1-কে 3-র বিপ্রতীপ কোণ এবং 2-কে 4-এর বিপ্রতীপ কোণ, অথবা এটাকে উল্টেও আমরা বলতে পারি। অর্থাৎ 1-এর বিপ্রতীপ কোণ হচ্ছে 3 আর 2-এর বিপ্রতীপ কোণ হচ্ছে 4। আবার এটাকে আমরা বিপরীত ক্রমেও লিখতে পারি। 3-র বিপ্রতীপ কোণ 1, 4-এর বিপ্রতীপ কোণ 2।
তাহলে এভাবে বিপ্রতীপ কোণকে আমরা খুব সহজে প্রকাশ করতে পারি। আর এখানে যদি আমরা বলি তাহলে এই 1 এর বিপ্রতীপ কোণ হচ্ছে 3, আর 2 এর বিপ্রতীপ কোণ 4, আবার 3 এর বিপ্রতীপ কোণ 1, আর 4 এর বিপ্রতীপ কোণ 2। তো আশা রাখি বিপ্রতীপ কোণটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা আলোচনায় নিয়ে আসব একান্তর কোণ। তো একান্তর কোণ বিষয়টা তাহলে কি? যখন দুইটি সমান্তরাল রেখাংশকে আরেকটি রেখাংশ ছেদ করে, তখন ছেদ বিন্দুতে ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে একান্তর কোণ বলে। ওকে, এই বিষয়টাকে আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এই যে দুইটা সমান্তরাল রেখাংশ, এই একটা ছেদক দ্বারা ছেদ করলো, তাহলে ছেদ বিন্দু কোথায়? এখানে। এই যে দুইটা ছেদ বিন্দু আছে, এই ছেদ বিন্দুতে ছেদকের বিপরীত পার্শ্বে, অর্থাৎ এই ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হবে। তাহলে এই যে ছেদকে এইটার এক পার্শ্ব এইটা, আর একটা পার্শ্ব এইটা, তাহলে এইটা কার সাথে? এই সরল রেখা দ্বয়ের সাথে। তাহলে সরল রেখা দ্বয়ের সাথে ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় তাদেরকে একান্তর কোণ বলে। তাহলে এই ছেদকের বিপরীত পার্শ্ব মানে কি? একটা পার্শ্ব, একটা পার্শ্ব, আর এই সরল রেখার সাথে, তাহলে এইটা একটা কোণ করছে আর একটা কোণ করছে, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে এই কোণের বিপ্রতীপ কোণ। অর্থাৎ এইটাকে যদি আমরা 1, 2, 3, এটা যদি 4 ধরি, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, তাহলে এই যে ছেদ বিন্দু ছেদকের বিপরীত পার্শ্বে যে সমস্ত কোণগুলো উৎপন্ন হয়েছে তাদেরকে একান্তর কোণ বলে। তো এখানে এই যে 4, এইটা ছেদকের এই পার্শ্বে, আর এই রেখার সাথে, এই সরল রেখার সাথে, অর্থাৎ এই এবি ধরে নিলাম আর এটা সিডি ধরে নিলাম, এই দুইটা রেখায়, আর এটাকে আমরা ইএফ ধরলাম। তাহলে এই এবি রেখার এক পার্শ্বে ছেদকের সাথে এই কোণটা উৎপন্ন হয়েছে, আবার সিডির সাথে এই ছেদকের বিপরীত পার্শ্বে, অর্থাৎ এই পার্শ্বে এটা হয়েছিল, এটার বিপরীত পার্শ্ব, তখন এই 6 কোণ উৎপন্ন হয়েছে। তখন এই 4কে 6-এর একান্তর কোণ বলা হয়। তো অর্থাৎ এখানে এই 4 হচ্ছে 6-এর একান্তর কোণ, ঠিক আছে? আবার একইভাবে আমরা প্রকাশ করতে পারি এই 3 যেহেতু এই পার্শ্বে এই রেখার সাথে, আবার এই 5 তার বিপরীত পার্শ্ব এটা এই রেখার সাথে কোণ উৎপন্ন করেছে, ফলে এই দুইটাও একান্তর কোণ, অর্থাৎ 3 একান্তর কোণ হচ্ছে 5। ওকে, এরকম আমরা এটাকে উল্টিয়েও লিখতে পারি যে 6 একান্তর কোণ হচ্ছে 4, আবার 5 একান্তর কোণ হচ্ছে 3। তো একান্তর কোণ এভাবে আমরা প্রকাশ করি। আশা রাখি এই চিত্রের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এইখানে তাহলে কোনগুলো একান্তর? এগুলো এখানে তাহলে এই যে এইটা একান্তর, ওকে, আবার এইটা একান্তর, ঠিক আছে? আশা রাখি ক্লিয়ার হয়েছে বিষয়টি। তো এখন আমরা আসব অনুরূপ কোণ নিয়ে। তো অনুরূপ কোণ কাকে বলে? তো অনুরূপ কোণটাও একান্তর কোণের মতোই একইভাবে আমরা সংজ্ঞাটা প্রদান করব। তো যখন দুইটা সমান্তরাল রেখাংশকে আরেকটি রেখাংশ ছেদ করবে, তখন ছেদ বিন্দুতে ছেদকের একই পার্শ্বে ওই রেখাংশ দ্বয়ের সাথে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে একটার আরেকটার অনুরূপ কোণ বলে। যেমন একটা চিত্রের মাধ্যমে এটা আমরা প্রকাশ করতে পারি। একইভাবে এটা হচ্ছে এ বি সি ডি ই এফ। তো এটাকে আমরা অঙ্কন করলাম আলাদাভাবে। তো এখানে কিভাবে আমরা করব? 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা কোণ উৎপন্ন হলো। আমরা কি বলেছিলাম যে এই ছেদক যখন এই সমান্তরাল রেখাংশ দ্বয়কে ছেদ করবে যে বিন্দুতে, এইটা আর এটা এই বিন্দু ছেদ করেছে, একই পার্শ্বে এই সরল রেখা বা রেখাংশ দ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন করবে তাদেরকে অনুরূপ কোণ বলে। তাহলে একই পার্শ্বে এটা একটা, এই যে একই পার্শ্ব, এই সরল রেখার উপরের পার্শ্ব, এই সরল রেখার উপরের পার্শ্ব, আবার ছেদকের একই পার্শ্বে দুইটা কোণ আছে। অতএব এই দুইটা কোণ হবে একটা আরেকটার অনুরূপ কোণ, অর্থাৎ 2 এর অনুরূপ কোণ হইতেছে 6। ওকে, একইভাবে আমরা এই 1 এর অনুরূপ কোণ হচ্ছে 5। তাহলে 1 এর অনুরূপ কোণ কত? 5।
এগুলোকে আমরা আবার যে উল্টিয়েও লিখতে পারি, ঠিক আছে, বিপরীত ক্রমেও লিখতে পারি। তো একইভাবে আরও কিছু কোণ আছে এরকম, যেমন এইটার অনুরূপ কোণ হচ্ছে এটা, অর্থাৎ 4, 8 পরস্পর অনুরূপ কোণ। আবার 3 অনুরূপ কোণ হচ্ছে 7, 3, 7 এগুলো পরস্পর অনুরূপ কোণ, অর্থাৎ একটা আরেকটা অনুরূপ কোণ। আশা রাখি এই বিষয়গুলো তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব সন্নিহিত কোণ নিয়ে। তো এই বিষয়টি আমরা এইটার সাথে যখন আলোচনা করব একইভাবে আলোচনা করা যায়। কীরকম? 8 2 এর সাথে 6 এর, আবার 1 এর সাথে 5 এর, 4 এর সাথে 8 এর, 3 এর সাথে 7 এর অনুরূপ কোণ হবে, ঠিক আছে, এই একই চিত্রের মাধ্যমে। তোকে এখন আমরা আলোচনা করব সন্নিহিত কোণ নিয়ে। সন্নিহিত কোণ আরেকটা মজার বিষয়। যখন দুইটা কোণের একটি সাধারণ বাহু থাকবে তখন ওই কোণ দুইটিকে একটির আরেকটির সন্নিহিত কোণ বলে। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে যখন বোঝাবো তখন আরও বেশি ক্লিয়ার হবে। এই যে একটা ধরলাম, এটা হচ্ছে AB, আর এটা ধরলাম আমরা E। এটাকে কার সাথে? এই AB আর E এই পর্যন্ত আমরা প্রকাশ করলাম, এইটুকের সাথে তুলনা করলাম, ঠিক আছে। তো এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, এটার মতো, এই যে একটা, এই যে একটা, ওকে, কোণ হয়েছে। এই একটাকে আরেকটার সন্নিহিত কোণ বলা হবে। কেন? কারণ এই দুইটা কোণের একটা সাধারণ বাহু হচ্ছে এইটা, আমরা ধরে নিলাম এখানে O আছে, তাহলে এই সাধারণ বাহুটা হচ্ছে ওই। এই দুইটা কোণের ক্ষেত্রেই এই বাহুটা প্রয়োজন পড়ছে, এই বাহু ছাড়া এই দুইটা কোণকে কল্পনা করা যায় না। তাই আমরা সন্নিহিত কোণ এই দুইটাকে বলবো একটি আরেকটির সন্নিহিত কোণ। আমরা তাকেই বলেছি যে যখন দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকবে তখন সেই কোণ দুইটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে এই দুইটা কোণ সন্নিহিত কোণ। এগুলোকে আর আমরা বিভিন্নভাবে অঙ্কন করতে পারি। যদি আমরা এরকম করে করি, এটাও একটা সাধারণ বাহু, তাহলে এটা পরস্পর সন্নিহিত কোণ। আমরা এভাবে আঁকতে পারি, তাহলে এই কোণের সন্নিহিত কোণ কিভাবে? কারণ এই দুইটা কোণের ক্ষেত্রে এই বাহুটা সাধারণ, এই দুইটা কোণের ক্ষেত্রে এই বাহুটা সাধারণ। এরকম বিভিন্নভাবে আমরা সন্নিহিত কোণকে অঙ্কন করতে পারবো। আমরা যে কোনো জায়গায় বুঝতে পারবো যদি একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার থাকে, তা হচ্ছে একটা সাধারণ বাহু আছে কিনা, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব পূরক কোণ নিয়ে। আশা রাখি সন্নিহিত কোণে আর কোনো সমস্যা নেই। তো পূরক কোণ বিষয়টি কি? একদম খুবই সহজ একটা বিষয় পূরক কোণ। কীরকম? যখন দুইটা কোণের মানের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন তাদেরকে একটির অপরটির পূরক কোণ বলা হবে। অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যখন ডিগ্রিতে 90 ডিগ্রি হবে তখন তারা পরস্পরের পূরক কোণ। যেমন আমরা আগেই বলেছিলাম যদি এই যে একটা রেখা AB আর এই যে EF, এই দুইটা রেখাকে আমরা এমনভাবে আঁকালাম যেটা পরস্পর লম্বভাবে ছেদ করেছে। এখানে একটু আমরা তির্যকভাবে ছেদ করেছি এই রেখাটাকে, কিন্তু এখানে আমরা একদম লম্বভাবে ছেদ করালাম। কেন? আমার এখানে 90 ডিগ্রি একটা বিষয় আছে, এজন্য এই বিষয়টাকে আমরা খুব লম্বালম্বিভাবে স্থাপন করলাম। তাহলে এইটা কি কোণ হলো? লম্বালম্বিভাবে যখন স্থাপন করি তখন আমরা জানি এটা হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। টোটাল হচ্ছে 360 ডিগ্রি, 4টা সমান ভাগে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটাই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই যে কোণটা, এই কোণের সাথে যখন আরেকটা কোণ আমরা অঙ্কন করলাম, এইটা একটা কোণ হলো, এটা একটা কোণ হলো, এই দুইটা কোণ মিলে কত? টোটাল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুইটা কোণ মিলেও 90 ডিগ্রি। এটা যদি এক্স কোণ ধরি, আমরা এটাকে ওয়াই কোণ ধরি, তাহলে এক্স যোগ ওয়াই যদি 90 ডিগ্রি হয় তাহলে এক্স ও ওয়াই পরস্পর
পূরক কোণ, ঠিক আছে। তাহলে এক্স এবং ওয়াই পরস্পর পূরক কোণ। তো যেভাবে আমরা অঙ্কন করি না কেন, যদি তাদের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তারা পূরক কোণ। যেমন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যদি আমরা এখন পর্যন্ত ত্রিভুজ নিয়ে কোনো ক্লাস নিইনি, তারপরে একটু আলোচনা করি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণ এরা পরস্পর পূরক কোণ, কারণ এই দুইটা মিলে 90 ডিগ্রি, তখন একটার একটা পূরক কোণ। এরকম আমরা যাই আঁকাই না কেন, যেভাবে অঙ্কন করি না কেন, যদি দুইটা মিলে 90 ডিগ্রি হয় তখন সেই দুইটাকে একটার আরেকটার পূরক কোণ বলা হবে। তো আশা রাখি পূরক কোণ নেওয়ার কোনো প্রশ্ন নেই। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয়টাকে আরও সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো এখন আমরা আলোচনা করব সম্পূরক কোণ নিয়ে। তো সম্পূরক কোণ কাকে বলে? সম্পূরক কোণ পূরক কোণের মতোই, শুধু একটু ডিফারেন্স। যখন দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, পূরক কোণের মধ্যে ছিল 90 ডিগ্রি আর সম্পূরক কোণের মধ্যে হচ্ছে 180 ডিগ্রি। যখন দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি তখন তাদেরকে বলা হবে একটির আরেকটির সম্পূরক কোণ। তো বিষয়টাকে আমি একটু সহজভাবে বোঝানোর জন্য একটা চিত্র অঙ্কন করছি। এই যে এটা হচ্ছে এ, এটা বি, এটা ধরলাম ই। এই যে আমাদের এইটাই আমরা ধরে নিলাম, এই যে ই, এইটা হচ্ছে এ বি আর এটাই। একই চিত্রের মাধ্যমে যখন আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব তখন আমরা এটাকে এখানেও প্রকাশ করতে পারি। তো এই যে একটা কোণ হলো, এই একটা কোণ হলো, আমরা জানি এই এ বি একটা সরল রেখা, এই সরল রেখার উপরে যে কোণটা হয় সেটা হয় 180 ডিগ্রি। তো এখানে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এইটা যদি আমরা এক্স লিখি এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স যোগ ওয়াই হচ্ছে 180। তখন এক্স এবং ওয়াই পরস্পরের কি সম্পূরক কোণ। তো এই বিষয়টা আমরা বিভিন্নভাবে অঙ্কন করতে পারি। তো কীরকম? যেমন এইরকম আঁকালাম, তাহলে এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুইটা হচ্ছে সম্পূরক কোণ। এরকম যেভাবে আমরা অঙ্কন করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই সম্পূরক কোণ হবে তখনই যখন দুইটা কোণের মান হবে 180 ডিগ্রি। তো এখানেও আছে, যেমন 1 আর 2, এখানে কি 1 আর 2 পরস্পর সম্পূরক কোণ, আবার 2, 3ও সম্পূরক কোণ, আবার 3, 4 এরাও সম্পূরক কোণ, আবার 1, 4 এরাও সম্পূরক কোণ। এই ক্ষেত্রেও অনুরূপভাবে একইভাবে আমরা এগুলো তৈরি করতে পারবো। তো সম্পূরক কোণ কি বিষয়টি আশা রাখি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো আমি চেষ্টা করেছি তোমাদের সামনে খুবই সহজভাবে উপস্থাপন করার। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবে, যাতে করে সকল ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। একই সাথে তোমাদের কাছে আরেকটি অনুরোধ, আমার ফেসবুক পেজ B.science স্কুলে তোমরা লাইক ও ফলো করতে পারো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।